মামুন বেরোলাম তাই না? আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে বায়োলজির 3 নম্বর লেকচারে আমরা শুরু করতে যাচ্ছি। যেহেতু আমাদের ক্লাসের টাইম শুরু হয়ে গেছে, আমরা প্রথমে একটু ক্লাস নিয়ে আজকে ডিটেলস প্রথমে বলে নিব তোমাদেরকে, কারণ যেহেতু আমরা ক্লাস বায়োলজিটা করতেই পারি নাই, সেহেতু আমাদেরকে কিন্তু আজকে বুঝে তারপর ক্লাসের রুটিন অনুযায়ী আমরা ক্লাস করতে থাকবো। প্রথমেই আজকে বলি যে এই যে দেশের ক্রান্তি লগ্নের পরে আমরা দীর্ঘদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এখন থেকে নিয়মিত ক্লাস চলবে এবং তোমাদের বেস্ট যে প্রিপারেশনটা প্রয়োজন ছিল সেইটা থেকেই কিন্তু আমরা আবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন করে শুরু করতে যাচ্ছি। সবাইকে নতুন একটা মুক্ত বাতাসের মাধ্যমে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে তোমাদের একটু কথা বলি, পারলে একটু কমেন্টের মাধ্যমে যারা ক্লাসে আছো, যে কয়জনই আছো না কেন, একটু জানাবা। আমি আজকে মেবি বায়োলজির 3 নম্বর লেকচার হওয়ার কথা আমাদের আর কি। প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারটা বায়োলজিতে আমরা কোনোভাবেই কমপ্লিটলি তোমাদের কথা মতো যে শেষ হয় নাই। যে প্রথম লেকচারে আমরা কোষ বিভাজন দিয়ে শুরু করছিলাম, দ্বিতীয় লেকচারে আমাদের কারিগরি ত্রুটির কারণে আমাদেরকে ভেঙে ভেঙে আমি 10 মিনিট 5 মিনিট এইভাবে আমি কি করছিলাম, ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ডিং আকারে তোমাদের এই গ্রুপে আমি সেন্ড করছিলাম। সো আমি সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই যে আমরা শুরু করব হচ্ছে যে কোষ বিভাজন তোমাদের কথা মতো যে কোষ বিভাজনটা শেষ হয় নাই। কোষ বিভাজন যেহেতু শেষ হয় নাই, আমি আজকে কোষ বিভাজনের ক্লাসটি একটু রিভাইজ করব। কোষ বিভাজনটা আমরা একটু রিভাইজ করব, কোষ বিভাজনটা ফুল ওকে, যতদূর টানতে পারি শর্ট অনুযায়ী যতদূর। আমি কোষ বিভাজনটা যেহেতু তোমরা বলছো গ্রুপে, আমি দেখছি যে বলছো যে যেহেতু কোষ বিভাজনটা শেষ হয় নাই, আমি আজকে আবারও কোষ বিভাজনটা একটু টেনে রিপিট করে দিব। ফুল অধ্যায়টাই আবারও বলতেছি, ফুল অধ্যায়টা আমরা একটু রিপিট করব। আচ্ছা, এরপরে আমি যদিও বলছিলাম যে কোষ বিভাজনটা হচ্ছে আমরা পিডিএফ আকারে আমরা প্রেজেন্টেশন আকারে দেখাইছি। সো যেহেতু আজকে ট্রেনিং ক্লাসটা দেখাবো, অ্যাজ ইউজুয়ালি আমি ফুল ক্লাসটা লিখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমাদের রুটিনে আছে যে প্রথম লেকচারে ছিল কোষ ও কোষের গঠন অনুযায়ী। কোষ ও কোষের গঠনটা আমি করছিলাম কি কোষ বিভাজন দিয়ে শুরু করছিলাম, এই জন্য কারণ একটা বায়োলজির মূল বেসিক যদি তোমাকে বুঝতে হয় তাহলে এনি হাউ এনি কস্ট তোমাকে আগে কোষ সম্পর্কে প্রপারলি একটা ধারণা নিতে হবে। আচ্ছা, সেই অনুযায়ী আমরা আজকে দেখব। আচ্ছা ঠিক আছে, কোষ বিভাজন নিয়ে কথাটা বলবো, তারপর আমরা আজকে এর পরের অধ্যায়ে যেটা আছে সেটা আমরা করে ফেলবো আর কি। প্রথমে একটু দেখি আমরা তোমাদেরকে কোষ নিয়ে যদি আমি বলে থাকি, আমি লিখতেছি না যেহেতু তোমাদেরকে ক্লাস রেকর্ডিং আকারে আছে, আমি একটু জাস্ট বলে যাই ফুল আকারে। কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন ও কার্যগত একক যা অন্য কোন সজীব মাধ্যম ব্যতি রেখে আত্মপ্রজননে সক্ষম। এখন তোমরা যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য যেহেতু রিটেন আসবে না, সো আমাকে ব্যাখ্যা করে এগুলো দেখানোর আর কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমাদের যেগুলো আসতে পারে, যে মূল টার্মগুলো আছে সেগুলো আমরা দেখি একটু। যেমন এখানে আমাদের মাইটোসিস ধাপ নিয়ে একটু পড়া প্রয়োজন, মাইটোসিস ধাপটা একটু পড়া প্রয়োজন আমাদেরকে, এটা আমি দেখাবো। এরপরে আমাদের যদি বলতে হয়, আমাদের পড়া প্রয়োজন হচ্ছে ইন্টারফেস পর্যায়ে নিয়ে। ইন্টারফেস ধাপ নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে ইন্টারফেস ধাপ নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমাদেরকে যদি দেখতে হয় মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা এখানে, সেটা হচ্ছে আমাদের মিওসিসের পার্ট আছে। আমাদের মিওসিসের যে প্রোফেজ 1, ওই প্রোফেজ 1 নম্বর পার্টটা আমরা দেখব। ওকে, তাইলে আমরা এটা এই যে তিনটা পার্ট দেখালাম, এই তিনটা পার্ট নিয়ে একটু আমরা কথা বলি। প্রথমে আমরা যদি দেখি এখন, তাহলে আমাদের কি করতে হবে? এখন সম্পূর্ণটা আগে মাইটোসিসে আমি চলে যাচ্ছি, সম্পূর্ণ জিনিসটা আমি দেখব মাইটোসিসের জায়গা থেকে দেখব। ওকে, আচ্ছা ডান। এখন আমরা চলে যাচ্ছি মাইটোসিসে কি কি আসতে পারে। আমরা জানি মাইটোসিসের 5টা ধাপ, ভালো কথা।
বাট মাইটোসিসটা কেন বা কিভাবে ভাগ হয়ে থাকে একটু দেখো। মাইটোসিসকে আমরা বলে থাকি ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। কি বলি ভাইয়া? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ওকে, আচ্ছা এখন তোমরা প্রশ্ন করতে পারো, এটা বাচ্চাদের পড়ালেখা, তাও রিপিট করতেছি, যে মাইটোসিসকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। ওকে, মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। দেখো, তোমাদেরকে মনে রাখতে হবে কোন একটা কোষের যদি বিভাজন করতে হয় তাহলে তোমাকে অবশ্যই তার ক্রোমোজোমের বিভাজন করতে হবে এবং নিউক্লিয়াসের বিভাজন করতে হবে। আবারও বলতেছি, একটা পারফেক্ট একটা যদি সেল হয়ে থাকে তাকে নিউক্লিয়াস আর ক্রোমোজোমের বিভাজন করতে হবে। যদি পারফেক্ট কোষটা না হয় তাহলে তখন তোমাকে কি করতে হবে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন করতে হবে। ফর এক্সাম্পল দ্যাট, আমরা যখন অ্যামাইটোসিস করে থাকি, অ্যামাইটোসিস রিমাইন্ড করো, অ্যামাইটোসিসে কিন্তু আমরা বলি না যে ক্রোমোজোমের বিভাজন। অ্যামাইটোসিসের ক্ষেত্রে বলি সাইটোপ্লাজম একবার বিভাজন হয়, সাইটোপ্লাজম একবার বিভাজন হয় এবং নিউক্লিয়াস একবার বিভাজন হয়। রিমাইন্ড দ্যাট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাও বলে চলে আসতে পারে। হুট করে পরীক্ষা হল দিল যে নিচের কোন কোষের ক্ষেত্রে বা নিচের কোন বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজন হয়, তখন কিন্তু তোমরা একদম ফরফাই গেলে। আর এই সাইটোপ্লাজমের বিভাজন কোথায় হয় এটা কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না। সো একটু মাথা খুলে ইজি জিনিস একটু ডিপলি পড়ো। ওকে, একটু বুঝে বুঝে ডিপলি পড়ো। তাহলে অ্যামাইটোসিস সিস্টেমের কথা বলতেছি না, আমি আবার মাইটোসিসে ফিরে যাচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন কেন বলা হয়, কারণ এখানে নিউক্লিয়াসও একবার বিভাজন হয়, ক্রোমোজোমও একবার বিভাজন হয়, যার ফলে কি হয় যে অপত্য কোষ, অপত্য মানে কি নতুন যে কোষটা পৃথিবীতে আসতেছে, নতুন কোষটা মানে অপত্য কোষ, আর মাতৃকোষ মানে কি মাতা কোষ। কিভাবে মনে রাখবা? মাতৃ আর একটা কি অপত্য। মাতৃ মানে যদি মাতা হয়, অপত্য মানে কি হবে? শিশু। শিশু মানে কি? অবশ্যই মাতা থেকে শিশুর জন্ম হয়, ইজি কথা। তাইলে এখন কি বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার পরে মাতৃকোষ অপত্য কোষের বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের হয়ে থাকে। সোজা খাঁটি বাংলায় বললে শিশুর বৈশিষ্ট্য সেটা হুবহু মাতার মতো, মায়ের মতো হয়ে মায়ের বৈশিষ্ট্য পেয়ে থাকবে, সেটাকে আমরা বলবো মাইটোসিস বা ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। আচ্ছা, এটা নিয়ে আমাদের পড়ালেখা এত কিছু বলবো না, এটা বাচ্চাদের পড়ালেখা। যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাইটোসিসের ধাপগুলো থেকে কি কি আমার এমসিকিউ আসতে পারে। যেমন প্রথমেই আমাদের জানি মাইটোসিসের 5টা ধাপের মধ্যে প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ ধাপ। কি ধাপ ভাইয়া? প্রোফেজ ধাপ। এই প্রোফেজ ধাপে কি হয়ে থাকে? প্রোফেজ ধাপের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ধাপে ক্রোমোজোমগুলো সি ফর ক্রোমোজোম বোঝাচ্ছি আমি এখানে, ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে। কি করে ভাইয়া? ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে। বিয়োজন মানে কি? বিয়োগ করা, অর্থাৎ কি কমাই দেয়া। ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝো, যত বেশি তুমি জল ফেলে দিতে পারবা তত বেশি কি করতে পারবা? রং ধারণ করতে পারবা। এই যে আমার এই শার্টটার কথা ভাবো, এটা যদি শার্টটা যদি ফুল ভিজা থাকে তাহলে কিন্তু আমি ইচ্ছা করলেই ফুল রং মাখাতে পারবো না এর ভিতরে। তাহলে কি করতে হবে? আমাকে ওখান থেকে জলটা ফেলে দিতে হবে। ঠিক একইভাবে ক্রোমোজোম একটা সুতা যেহেতু, তাহলে ওকে কি করতে হবে? যেগুলো নিংড়াতে হবে। কি নিংড়াতে হবে? পানি নিংড়াতে হবে। যত বেশি পানি নিংড়াবা তত বেশি সে রং ধারণ করবে। সো এই ধাপে ক্রোমোজোম জল বিয়োজন করে, যার ফলশ্রুতিতে কি হয়? রং ধারণ করে। ওকে, আচ্ছা ডান। 2 নম্বর পয়েন্ট, এই ধাপে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, এই ধাপে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। স্পিন্ডল ফাইবার তৈরি হয়। ওকে, আচ্ছা এই ধাপে আরেকটা পয়েন্ট হচ্ছে নিউক্লিওলাস। এর অফার বুঝালাম নিউক্লিওলাস ও নিউক্লিওলাস এবং তোমার হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, বাকি করতে পারো নিউক্লিয়ার পর্দা। হ্যাঁ, নিউক্লিয়ার পর্দা বিলুপ্তি হতে থাকে, নিউক্লিয়ার পর্দা বিলুপ্তি হতে থাকে, বিলুপ্তি। ওকে, আই থিংক বোঝাইতে পারছি। আচ্ছা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এখানে বলতে হয়, তাহলে এখানে একটা লাস্ট কথা হচ্ছে, যেহেতু ক্রোমোজোম এখানে জল ছাড়বে তাইলে কি রং ধারণ করবে, কিন্তু মাথায় রাখবা এখানে কি বলছি? বিলুপ্তি ঘটতে থাকে। কার কার? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার প্লাজমে। কিন্তু আমি কিন্তু বলি নাই ফুল বিলুপ্তি ঘটে গেছে। পরীক্ষায় কিন্তু এটাই দেয় যে কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। সবাই দেয় কোনটা? প্রোফেজ ধাপ। যে দিবে সে ভুল করবে।
কেন ভুল করবে দেখতে থাকো তাই বুঝতে পারবা। আচ্ছা, এরপরের ধাপের নাম মেটাফেজ ধাপ। নাম কি ভাইয়া? মেটাফেজ ধাপ। এই মেটাফেজ ধাপ সরি প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপের অন্যতম পয়েন্ট কি জানো? এই ধাপে ট্রাকশন ফাইবার তৈরি হবে। কি তৈরি হবে? ট্রাকশন। কিভাবে ট্রাকশন হয় তাও দেখাচ্ছি, লেট মি ফিনিশ। আচ্ছা, ট্রাকশন ফাইবার তৈরি হবে। এই ধাপে ক্রোমোজোমাল নৃত্য দেখা যাবে। কি দেখা যাবে? ক্রোমোজোমাল নৃত্য। ক্রোমোজোমাল নৃত্য, ভালো কথা। এই ধাপে দেখা যাবে ক্রোমোজোমাল নৃত্যের পরে এই ধাপে দেখা যাবে বিষুবীয় অঞ্চল অর্থাৎ ইকুয়েডর অঞ্চল। রিমাইন্ডার, প্রত্যেকটা ইংরেজি টার্ম পড়ে ফেলো, প্রত্যেকটা ইংরেজি টার্ম। আমি কিন্তু ইংরেজি টার্ম দিয়ে বলতেছি, লিখতেছি, কিন্তু বাংলাটা মুখে বলে দিচ্ছি। ট্রাকশন ফাইবার মানে বিকর্ষণ তন্তু তৈরি হয় এখানে। এখানে ক্রোমোজোমাল নৃত্য মানে কি? ক্রোমোজোমাল ড্যান্স অর্থাৎ ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। আর ইকুয়েডর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল দেখা যায়। কিভাবে একটু খেয়াল করো। আমি একটু যদি চিত্রের মাধ্যমে দেখাই তোমাদের, একটু যদি এনিহাউ চিত্রের মাধ্যমে দেখাতে পারি, আই থিংক তোমাদের আরো ক্লিয়ার হয় এটা। আচ্ছা দেখো, এটা যদি, আচ্ছা এই কালিটা বুঝতে পারবো না আই থিংক। আচ্ছা, এটা যদি কোনো কারণে আমাদের সেই যে তোমার হচ্ছে আমাদের কোষের জায়গাটা হয়, কোষের জায়গাটা যদি এইটা হয়ে থাকে, এটা যদি কোষের জায়গা হয় আমাদের, দেখো এই ধাপে এখানে কি হয়? অনেকগুলো এমন জায়গা থাকে। ভালো কথা। এই জায়গাগুলোতে কি তৈরি হয়? আমাদের এই ক্রোমোজোমগুলো অবস্থান করে। এর ভিতরে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে। কিভাবে দেখবা? ঠিক জাস্ট লাইক দ্যাট। এই যে ধরো এই ধাপে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে, ক্রোমোজোমগুলো এইভাবে অবস্থান করতেছে, ঠিক আছে? আচ্ছা, মাঝখানের এই জায়গাটাকে আমরা বলতেছি ইকুয়েডর অঞ্চল। কি বলতেছি? ইকুয়েডর অঞ্চল। ভালো কথা। আচ্ছা, এর মানে কি বলতেছি? ট্রাকশন ফাইবার অর্থাৎ বিকর্ষণ তৈরি হচ্ছে। বিকর্ষণ কেন তৈরি হয় দেখো। আচ্ছা, এই একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম এই দিকে গমন করতেছে, এরাও গমন করতেছে। আচ্ছা, পজিটিভ পজিটিভ যখনই একসাথে যাবে তখন কি তৈরি হবে? অবশ্যই বিকর্ষণ তৈরি হবে। সো বিষুবীয় অঞ্চলে আসার দিকে গমন করে তাদের এখানে ট্রাকশন ফাইবার বা বিকর্ষণ তন্তু তৈরি হয়। কোন দিকে যাচ্ছে? তারা ছিল কিন্তু এই যে নর্থ পোল আর একটা সাউথ পোল। যাচ্ছে কোথায়? মিডল পয়েন্ট। মিডল পয়েন্টে আমরা বলতেছি ইকুয়েডর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এবার আসো, ক্রোমোজোমগুলো নাচতে থাকে। বলেছে কি? ক্রোমোজোমাল ড্যান্স হয়। কেন ক্রোমোজোমাল ড্যান্স হয়? এবার একটু ভাবো। সাপোজ আজকে তোমার ওজন হচ্ছে, সবাই একটু খেয়াল করো, তোমার ওজন হচ্ছে 150 কেজি। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমার ওজন হচ্ছে 150 কেজি। তুমি ঘুম থেকে উঠে হুট করে দেখতেছো কি তোমার ওজন হয়ে গেছে 60 কেজি। তুমি চাচ্ছিলে এতদিন কি ওজন কমাইতে, বাট এনিহাউ তুমি কোনোভাবেই সেটা কি করতে পারতেছো না, ওজন কমাইতে পারতেছো না। তো ক্রোমোজোম গুলো কি চায়? তারা জল ছাড়তে চায়, কিন্তু হুট করে যখন তারা দেখে যে ইচ্ছা অনিচ্ছাই অটোমেটিক্যালি তার জল ছেড়ে গেছে তার দেহ থেকে, তার ওজন কমে গেছে, তখন সে খুশিতে নাচতে থাকে। তখন এই ক্রোমোজোম গুলোর আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এই ক্রোমোজোম গুলো তখন ড্যান্স আকার ধারণ করে বলে এটাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্স। এই প্রোমেটাফেজ ধাপে এর বাইরে আর একটা সেন্টেন্স তোমার পড়ার প্রয়োজন, একটা সেন্টেন্সও পড়ার প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসো আমরা পরেরটাই যদি দিয়ে থাকি। আচ্ছা, এবার আসো মেটাফেজ ধাপের কথা বলি। কি ধাপ? মেটাফেজ। মেটাফেজ মনে রাখবা, এক সেন্টেন্স দিয়ে পড়ালেখা শেষ করব। ম ফর মেটাফেজ, ম ফর মোটা, এবং ম ফর মেটাকাইনেসিস। এবং ম ফর কি ভাইয়া? মেটাকাইনেসিস। ম ফর মেটাকাইনেসিস। ওকে। আচ্ছা, ম ফর মোটা, ম ফর মেটাফেজ, ম ফর মেটাকাইনেসিস। এখানে কি বোঝাচ্ছি আমি দেখো। তার মানে এখানে বোঝাচ্ছি ক্রোমোজোম গুলো মেটাফেজ ধাপে যখন আসে তখন সে সবথেকে বেশি মোটা দেখা যায়। মোটা, খাটো এবং স্পষ্ট। রিমাইন্ডার, এই ওয়ার্ডগুলো মনে রাখবা। মোটা, খাটো এবং স্পষ্ট। যে কোনো একটা পরীক্ষায় চলে আসবে। ক্রোমোজোমের কোন ধাপে সবথেকে বেশি ক্রোমোজোমগুলোকে স্পষ্ট দেখায়, কোন ধাপে সবথেকে বেশি খাটো দেখায়, কোন ধাপে সবথেকে বেশি মোটা দেখায়, সেটাকে আমাকে বুঝতে হবে এইগুলো দেখে। রিমাইন্ডার, ঠিক আছে? আবার বলতেছি রিমাইন্ডার, এইগুলো দেখে একটু বুঝতে হবে। এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো ক্রোমোজোম গুলো যখন এই বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হয়
যখন যে প্রক্রিয়ায় বিন্যস্ত হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন যে মেটাকাইনেসিস কোথায় বা যে প্রক্রিয়ায় বিষয় অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয় এটাকে কোন প্রক্রিয়া বলে, পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। মেটাফেজ ধাপে এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড তোমার বলা লাগবে না। আচ্ছা এবার আসো এবার যদি বলি তাহলে হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপকে কি বলা হয়? কিছু না, এই অ্যানাফেজ ধাপকে বলা হয় গতি পর্যায়। কি বলা হয়? গতি পর্যায়। কি বলা হয়? গতি পর্যায়। আচ্ছা এই গতি পর্যায় কেন বলা হয়? কারণ এই ধাপে এই ক্রোমোজোমগুলো কি করতেছে, এই জায়গায় ছিল না, এই যে এইসব জায়গায়, এখন তারা কি করবে আবার এই মেরুর দিকে গমন করবে। কোন দিকে গমন করবে? মেরুর দিকে। যখন মেরুর দিকে গমন করে তখন তাদের আকৃতি হয় ভি এল জে আই। এটাকে আমরা জানি ক্লাস 9 থেকে পড়তেছি, মেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রো, ট্যাল। এই ধাপে আমরা কিছু পড়া নাই। অ্যানাফেজ ধাপে কি হবে? আবার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনে নতুন করে আগমন ঘটবে, নতুন করে আবার নতুন একটা ধাপ মেটাফেজ ধাপ থেকে প্রোফেজ ধাপ থেকে আবার নতুন করে সবকিছু সূচনা হবে। এবার বলে একটা জিনিস রয়ে গেছে, ওইটা কি? যে আমি বলছিলাম নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোন ধাপে? এটা হবে এই মেটাফেজ ধাপে। কোন ধাপে? এই মেটাফেজ ধাপে। রিমাইন্ড ইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার বলতেছি খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু মাথায় রেখে আবারও বলতেছি, বারবার আসে এবং এটা একটা বিভ্রান্তমূলক কোশ্চেন যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোন ধাপে? সেটা হবে মেটাফেজ ধাপে। বাট আমরা সবাই লিখি কি? সবাই জানি ওই যে প্রথমে পড়ছি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। কোন কিন্তু লেখা নাই, এখনো বইগুলো দেখতে পারো বিলুপ্তি ঘটতে থাকে, কিন্তু আমরা পড়ি কি বিলুপ্তি ঘটে। এটা কিন্তু বারবার ভুল করি। আচ্ছা এই বাদে যেহেতু তোমার সেকেন্ড টাইমার, সো যদি একটু বেশি জানতে চাও, ক্রোমোজোম গুলো মাঝে মধ্যে কেমন হয় দেখবা যে বইতে আছে এইভাবে দেখবা, এই যে আমার চিত্রটিকে খেয়াল করলে বুঝতে পারবা, এইভাবে ক্রোমোজোম গুলো কয়েলিং আকার ধারণ করে। কি আকার? কয়েলিং। কয়েল দেখো না, গ্লোব কয়েল, এটা কয়েলিং আকার ধারণ করে। এটাকে বলা হয় সুপার কয়েলিং। এই সুপার কয়েলিং কোন ধাপে দেখা যায়? এটা আমি দেখেছি যে মাঝে মধ্যে কোন একটা ইউনিভার্সিটি দিলেও দিয়ে দিতে পারে যদি সো মাচ টাফ কোশ্চেন করে থাকে, সেটা হবে এই মেটাফেজ ধাপে। বুঝতে পারছো? মেটাফেজ নিয়ে কিন্তু অনেক পড়া এবং মেটাফেজ থেকেই অনেক কোশ্চেন হয়ে থাকে, কারণ এই ধাপ থেকেই সবথেকে বেশি। সাপোজ আমি এখন ল্যাবরেটরিতে আমি একটা ক্রোমোজোম নিয়ে গবেষণা করব, তুমি একটা ক্রোমোজোম নিয়ে গবেষণা করবা যে এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য কেমন, এই ক্রোমোজোম দেখতে কেমন, এই ক্রোমোজোমে কি হতে পারে পরবর্তীতে। তোমাকে এই মেটাফেজ ধাপে যখন যাবে একটা ক্রোমোজোম, তখন ওখান থেকে একটা অংশ খন্ডাংশ কেটে নিয়ে তারপর তোমাকে সেটা নিয়ে গবেষণা করতে হবে। এটাও দেখছো, এই যে কথা একটা বললাম, এই কথাটা পরীক্ষা আসতে পারে যে গবেষণা করা হয় ক্রোমোজোমকে কোন ধাপে, এটাও কিন্তু এই মেটাফেজ ধাপে। এত কিছু যদি আমি না বলে থাকি, একটা সিঙ্গেল একটা সেন্টেন্স নিয়ে কিন্তু তুমি শেষ করতে পারো। কি বলতো? আমি বলেছিলাম একটা ওয়ার্ডে সব পড়ালেখা শেষ করব, যে ম ফর মেটাফেজ, ম ফর মোটা, ম ফর মেটাকাইনেসিস। তার মানে কি? মোটার পরে আবার দুইটা ওয়ার্ড লিখছিলাম, দেখো একটু খেয়াল করো, মোটার পরে দুইটা ওয়ার্ড লিখছিলাম, একটা খাটো আর একটা কি স্পষ্ট। অর্থাৎ ক্রোমোজোমকে সবথেকে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায় কোন ধাপে? এই মেটাফেজ ধাপে। তুমি যেই ধাপে একটা ক্রোমোজোমকে স্পষ্ট দেখতে পারবা, সেই ধাপ ব্যতীত কি অন্য ধাপে কি গবেষণা করবা? কখনোই না। সিম্পল ওয়ার্ড, সিম্পল কথা, বাংলা সোজা বাংলায় যত বেশি বুঝতে পারো সেটাই মাথায় ঢুকবে, সেটাই তোমার পরীক্ষায় আসবে। আচ্ছা ডান। এবার আসি আমরা বলেছি এরপরে যে ইন্টারফেস ধাপ নিয়ে কথা বলবো আমরা। ইন্টারফেস ধাপ, এই ইন্টারফেসের ধাপগুলো নিয়ে পরীক্ষা আসে কোশ্চেন। সো আমরা ইন্টারফেস ধাপ নিয়ে অনেক কথা বলবো এখানে। ইন্টারফেস ধাপ নামে যদি কোনো একটা কথা বলা হয় তাহলে মনে রাখবা যে এক কথায় বলতে গেলে একটা কোষ কিভাবে বিভাজন হতে পারে সেটার জন্য যে প্রস্তুতি নেবে। সাপোজ আমি আজকে মাঠে খেলা করতে যাব, আমার বিপক্ষ একটা টিমের সাথে খেলা আছে, অনেক একটা হার্ড জায়গা, কোষ বিভাজন কিন্তু অনেক হার্ড একটা জিনিস। সো আমাকে কি করতে হবে? এক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেই জায়গায় প্রস্তুতি নিব সেই প্রস্তুতির জায়গাটার নাম হচ্ছে এই ইন্টারফেস ধাপ। ক্লিয়ার? সোজা কথাই একটা ইন্টারফেস ধাপ মানে প্রস্তুতি পর্যায়ে কোষের। এই যে ইন্টারফেস ধাপ, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জি1 ধাপ, কি বলতেছি আমরা? জি1 ধাপ, তার পরবর্তী ধাপের নাম এস ধাপ, তার পরের নাম হচ্ছে জি2 ধাপ। একটু মনোযোগ দাও, এটা প্রায় 3 পেজের পড়া। আমি তোমাদের কাছ থেকে দয়া করে 3টা মিনিট মনোযোগ দিলে এই 3 পেজের পড়া 3 মিনিটে আমি তোমাকে দেখাবো, যদি মনোযোগ দাও আর কি। দেখো আচ্ছা এবার একটু খেয়াল করো, এখানে বলতেছে যে তোমার হচ্ছে জি1 ধাপ, এস আর জি2।
আগে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ জি। এখানে জি ফর বোঝাচ্ছে গ্যাপ, জি ফর কি বোঝাচ্ছে গ্যাপ। এস ইজ দ্য মিনিং অফ সিনথেসিস, এস ইজ দ্য মিনিং অফ সিনথেসিস অর্থাৎ কি ভালো বাংলায় বলতে গেলে গ্যাপ মানে কি বলি আমরা ধাপ, আর সিনথেসিস মানে আমরা কি বুঝি, সিনথেসিস মানে আমরা বুঝি হচ্ছে এটা মানে সংশ্লেষণ, কি বুঝি সংশ্লেষণ ধাপ। তার মানে কি এই ধাপে কোনো কিছু বিশ্লেষণ করা হয়। এবারে একটু খেয়াল করো এই জি1 ধাপ, এই জি1 ধাপ হচ্ছে কি একটা কোষের প্রস্তুতির প্রথম পর্যায়ে। এই কোষের প্রস্তুতির প্রথম পর্যায়ে এখানে কোনো কিছুর ডিএনএ টিএনএ এর কোনো কিছুর বিশ্লেষণ হয় না। একটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি করবে না এবং কিভাবে অংশগ্রহণ করবে সেটার জন্য, অর্থাৎ এটাকে এক কথায় বলতে গেলে সোজা খাঁটি বাংলায় বলতে গেলে লিখবা যে এটাকে বলা হয় সিলেক্টেড ধাপ। কি বলা হয় সিলেক্টেড ধাপ, অর্থাৎ কোষ কিভাবে অংশগ্রহণ করবে সেটা দেখাচ্ছে এখানে। বাট রিমাইন্ডার এই ধাপে কোনো কিছুর বিশ্লেষণ না হলেও আমি আবারও বলেছি যে কোনো কিছুর বিশ্লেষণ হবে না, বাট সিম্পল একটা জিনিসের বিশ্লেষণ হবে, সেটা হচ্ছে আরএনএ। সেটা কি বললাম আরএনএ, অর্থাৎ আরএনএ সিনথেসিস হয় এই জি1 ধাপে। ক্লিয়ার দ্যাট যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে। আবারও বলতেছি যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে। সো এটা কিন্তু ব্যতিক্রম, এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। এরপর আসো এস ধাপ। ও আরেকটা কথা বলে দেয় একবার শেষ করে দেয়, এই জি1 ধাপে তোমার একটা কোষ প্রস্তুতি নিবে, বাট এটার জন্য টাইম লাগবে তোমার 30 থেকে 40%। কি বললাম 30 থেকে 40%। এবং এই ধাপে এই যে এতগুলো কাজ করবে সে, তার মানে কি একটা বিশেষ একটা প্রভাবকের প্রয়োজন। যেমন একটা কেমিস্ট্রিতে বিক্রিয়া করতে গেলে কি লাগে, একটা প্রভাবক থাকলে বিক্রিয়াটা কিন্তু সোজা আসাটা খুব ভালোভাবে হতে পারে। ঠিক একইভাবে এই কাজগুলোর জন্য তার একটা শক্তি প্রয়োজন। এই শক্তিটা সে একটা বিশেষ যৌগ থেকে পেয়ে থাকে। সেই যৌগটার নাম হচ্ছে সিডিকে। এইভাবেই লেখা হয়, সি বড় হাতের, ডি ছোট হাতের, আবার কে বড় হাতের, সিডিকে। এটা মিনিমাম পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিডিকে? সিডিকে এর পূর্ণরূপ কি? এটা পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন, এটা পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কি বললাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা এবারে তোমার একটা লাইন পড়া লাগবে না, শেষ। জীবনে পৃথিবীর জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব শেষ। এবার আসো এস। এস মানে কি সিনথেসিস বা সংশ্লেষণ। তার মানে আমি কথা দেখে বুঝতে পারতেছি এখানে কোনো না কোনো কিছু একটা বিশ্লেষণ হবে বা সংশ্লেষণ হবে। অর্থাৎ কিসের বিশ্লেষণ হবে সেটা হচ্ছে ডিএনএ। তোমার আমার কোনো কিছুর অস্তিত্ব কল্পনা করা নেই ডিএনএ ব্যতীত। সো ডিএনএ মানে কি এই এস ধাপ, অর্থাৎ কি এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন বাদ তোমাকে যদি দেই যে ডিএনএ অনুলিপন, তাহলে এটাও হবে কি এই হবে। কারণ কি রেপ্লিকেশন মানে কি অনুলিপন। আমরা আবার বাংলিশ, তো বাংলিশের কারণে কি হয়, তাই বাংলা জানি সরি হয় বাংলা আর ইংলিশ মিক্স করে জানি, নাহলে কোনটাই জানি না। আবার রেপ্লিকেশন জানি, অনুলিপন জানি না, সে এমন যাতে না হয়, এটা কিন্তু বিপদ হয়ে যাবে পরে। ঠিক আছে? আচ্ছা ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এটার জন্য টাইম লাগে 30 থেকে 40%। এভাবে এবার তার কিছু করব শেষ। আচ্ছা তুমি বিগত বছরের কোশ্চেন খোলো, আমার যা তোমার হচ্ছে এখন লেকচার দিচ্ছি এই ব্যাচে যদি একটা কোশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই আপনি এইটা পড়াননি, এটা কোশ্চেন এসেছে। তারপর আমার সাথে আমাকে গ্রুপে মেসেজ দিতে পারো, ইনবক্সে মেসেজ দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা জি2 ধাপ। এবার আসো জি2 ধাপের কথা আমরা বলবো, যেহেতু জি2 ধাপ কিন্তু একটা বড় একটা ধাপ। কেন? কারণ এই ধাপে এর পরে ক্রোমোজোমগুলো কি করবে, বিভাজনে অংশগ্রহণ করবে। আবার বলতেছি এই ধাপে এর পরে একটা ক্রোমোজোম কিন্তু বিভাজনে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু মোস্ট একটা ভাইটাল ধাপ। তার মানে এটা হচ্ছে তুমি বলতে পারো মাইটোসিসের আগের ধাপ, মাইটোসিসের আগের ধাপ, বলতে পারো যে কোষের বিভাজনের পূর্ববর্তী ধাপ, যেটা ইচ্ছে বলতে পারো। আচ্ছা এবার আসো এখানে যে জিনিসটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে যেহেতু এরপরে একটা কোষ বিভাজনে যাবে, তার মানে কি একটাকে আমি তুমি একটা জিনিসকে কাটবা, কুটি 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 করে কাটতেছো, তার মানে কি তাকে কিন্তু দীর্ঘক্ষণ বেঁচে থাকতে হবে এবং এই বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, শক্তির প্রয়োজন। তার মানে কি এই ধাপে তোমার প্রচুর শক্তির প্রয়োজন। এই যে প্রচুর শক্তি হয় আমরা জানি, কোথা থেকে আমরা শক্তি পাই, পৃথিবীর সকল শক্তির উৎস কি? বায়োলজিক্যাল টার্মিনোলজি কেউ বলা হয়, কেউ বলতে পারবা? কেউ কম যদি ক্লাস যারা করতেছে বলো তো একটু কাইন্ডলি, কেউ বলতে পারো কিনা যে আসলে পৃথিবীর সকল শক্তির উৎস কি? বায়োলজিক্যাল ভাবে বলতে বলছি আমি,
এখন যদি বলো যে সূর্য, চাঁদ, তারা, গ্রহ এসব বললে কিন্তু আমি পারবো না। সো একটু বায়োলজিক্যাল যারা ক্লাস করতেছো যদি পারো একটু কাইন্ডলি জানাও তো যে আসলে আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস কি বায়োলজিক্যালি, একটু জানাও তো দেখি আমার প্রাণপ্রিয় স্টুডেন্টটা কি জানে। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা একজন তিশা জানিয়েছো মাইটোকন্ড্রিয়া, থ্যাংক ইউ। আমি ভুল কি সঠিক আমি এখন বলতেছি না, আগে দেখি বাকি যারা আছো ক্লাসে বলতে পারবে না পৃথিবীর সকল শক্তির উৎস কি, যে আসলে আমার শক্তিটা কোথা থেকে পাই। ক্লাস তো অনেকেই করতেছো দেখতেছি, যে কয়জনই থাকি না কেন আমরা গ্রুপে, অরুণ ভাইয়া, জেরিন, মারিয়া, ফরায়েজি, আংখি, কবিরাজ, তোমরা কাইন্ডলি যদি জানো তাহলে একটু জানো। আচ্ছা আই থিংক তোমরা হয়তো অ্যানসার করতে চাচ্ছ না বা জানো না, বাট আমি দেখাই দিই এখন। দেখো আমি তোমাদেরকে বলছিলাম পৃথিবীর সকল শক্তির উৎস কি, আমি বলি নাই যে পৃথিবীর সকল শক্তির পাওয়ার হাউস কি। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, শক্তির পাওয়ার হাউস, অর্থাৎ শক্তির পাওয়ার হাউস যখন শক্তিকে গেদার হয়, জমা হয়, কিন্তু উৎসটা কি, আমি কোথা থেকে পাচ্ছি এটা জানতে হবে। দেখো এটা হচ্ছে একটা ইজি জিনিস, এখন বললে বলবো যে এই তো এটাই তো হওয়ার কথা। দেখো এটাকে বলি আমরা এটিপি, কি বলি এটিপি। যেমন আমরা যে শক্তি পাই, যদি দেখো ঘুরে ফিরে এটিপি তে সূর্যই ফিরে যাবে, বাট কিভাবে আসে দেখো নামটা, সূর্যের মাধ্যমে কি করতেছে, উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, সেই খাদ্যটা আমরা গ্রহণ করতেছি। কিন্তু উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে, মনে করে দেখো ওখানে, খুব মনে করে দেখলে ইজিলি দেখতে পারবা যে ওখানে 38 অণু এটিপি তৈরি হয়, এই ধরনের কথা আছে কিন্তু, বা 673 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, অর্থাৎ 38 অণু এটিপি ভাঙলে 673 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আচ্ছা তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, এটিপি হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। এখন পরীক্ষায় এটাও দিতে পারে যে এটা তো তোমার কোনো নির্দিষ্ট না যে কোথা থেকে কোশ্চেন আসবে, ক্লাস 19 এর বইতেও আছে এই জিনিসটা যে সকল শক্তির উৎস এটিপি, বাট এটিপি কোথা থেকে তৈরি হয়, সেটা তৈরি হয় এডিপি থেকে। কিসের থেকে, এডিপি। এসব বলার আগে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এডিপি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এটিপি। এডিপি মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন এডিপি থেকে কিভাবে এটিপি তৈরি হয়, এই এডিপির সাথে যখন আইপি যুক্ত হয় কি তৈরি হয়, আইপি। হোয়াট ইজ দ্য মিনিং অফ আইপি, ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট আমরা বলে থাকি। আচ্ছা এইভাবে আমাদের এটিপি তৈরি হয়, ঠিক আছে। কেন এত কথা বললাম, কারণ এই ধাপে, এই G2 ধাপে আমাদের এই এটিপির প্রয়োজন হবে, এবং যে প্রক্রিয়ায় এই এটিপিটা তৈরি হচ্ছে এখানে, সেই প্রক্রিয়াটার নাম আমরা এখানে বলতেছি ফসফোরাইলেশন প্রক্রিয়া। কি বলতেছি, ফসফোরাইলেশন প্রক্রিয়া। এটাও পরীক্ষা আসতে পারে যে কোন ধাপে ফসফোরাইলেশন হয়ে থাকে, বই খুলে সুন্দর করে দেখলে দেখতে পারবো, সবকিছু আছে এখানে। ফসফোরাইলেশন প্রক্রিয়া তোমাকে এও আসতে পারে যে আমি এটিপি আঁকায়ও দেখাচ্ছি, এটিপি আঁকায়ও দেখাচ্ছি, কতটা ডিপলি পড়াচ্ছি, এরপরেও যদি পড়ালেখা না করো তাইলে আর কিছু করার থাকবে না। এই যে এটা হচ্ছে এটিপি চিত্র, একটা এটিপি গঠন করলে জাস্ট লাইক দ্যাট এরকম দেখতে হয়। ক্লিয়ার দ্যাট, আই থিংক তোমরা সবাই দেখতে পাচ্ছো। আচ্ছা এরপরে আসো, এটা তো গেল। এখন আরেকটা মজার বিষয় দেখি এখানে, আরো ডিপলি যদি ঢুকি পড়ালেখায়, এই G2 ধাপে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে, এই যে সকল প্রক্রিয়ার কাহিনী বললাম এতক্ষণ, এটা একটা জিনিসের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। যে জিনিসটার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে সেই জিনিসটার নাম আমরা বলি MPF। কি বলি আমরা, MPF, ম্যাচুরেশন ক্রোমাটিন ফ্যাক্টর। কি বলে থাকি, ম্যাচুরেশন ক্রোমাটিন ফ্যাক্টর। ওকে, ম্যাচুরেশন ক্রোমাটিন ফ্যাক্টর। রিমাইন্ডার, এত কিছু যে হলো এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করবে MPF, ম্যাচুরেশন ক্রোমাটিন ফ্যাক্টর। আই থিংক এখান থেকে তোমার একটা সিঙ্গেল লাইনও পড়া উচিত না, একটা সিঙ্গেল লাইনও পড়া উচিত না। যদি এর পরেও কেউ পড়তে চাও পড়তে পারো, বাট সেটা লিখতে হবে। এর ভিতর থেকে তুমি বিগত বছরের কোশ্চেন দেখলে দেখবা সব এর ভিতরে কোশ্চেন চলে এসেছে। আই থিংক এখানে আর আমার ইন্টারফেস পড়ে নিয়ে একটা কিছু বলা উচিত না। আমি চলে যাচ্ছি তোমার এরপরে চলে যাচ্ছি আমরা কোথায়, ওই যে তোমার হচ্ছে মিওসিস এক পর্যায়ে। কোথায়, মিওসিস একের যে প্রোফেজ এক, এই প্রোফেজ একের 5টা ধাপ। আমি মনে করে দিই আবারও, এটা খুব সুন্দর করে দেখাইছিলাম। ল্যাজাইপ্যানিডা, কি বললাম, ল্যাজাইপ্যানিডা।
পাঁচটা ধাপ এই জিনিসটার মাধ্যমে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারবা। লাজাইপানিডা বলতে পারো ভাই এবার কি পড়াচ্ছেন লাজাইপানিডা কি কোন ভাষার ওয়ার্ড। এখন দেখো কত সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী লেপটোটিক জাইগোটিক ব্যাকাইটিন ডিপ্টোটিক ডায়াকিনেসিস এই পাঁচটা ধাপ আমার নাই মনে আছে, বাট তোমরা যখন পড়বা বারবার দেখবে এটা সিকোয়েন্স অনুযায়ী মনে থাকতেছে না, একটার পর একটা ভুলাই যাচ্ছে। যখন সিকোয়েন্স অনুযায়ী মনে থাকবে না তোমার, তখন এর প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি গুলিয়ে ফেলবা। আমাকে যদি 3টা মিনিট থেকে 5টা মিনিট টাইম দাও, আমি 5টা ধাপে তোমাকে গিলে গিলে খাওয়াই দিব, একেবারে বুঝে মানে বুঝে মাথায় মোতাও দেখতে হবে। বাট এই 5টা মিনিট জীবন থেকে সবকিছু বলে 5টা মিনিট আমাকে দিতে হবে। যদি দিতে পারো 5টা মিনিটের পর দিচ্ছি। এখানে উপরে 5 পেজের পড়া আছে, 5 পেজ না হলেও মিনিমাম 3 থেকে 4 পেজের পড়া আছে, বাট 5 মিনিট এটা পড়াবো। দেখো প্রথম ধাপ আমি বলতেছি লেপটোটিন, লে ফর লেপটোটিন ধাপ। কি বলতেছি? লেপটোটিন ধাপ। এই লেপটোটিন ধাপে তোমাকে মনে রাখতে হবে 3টা জিনিস জাস্ট। একটা হচ্ছে প্রথম জিনিস বুঝতে হবে সেন্ট্রোমিয়ার। প্রথমে কি বুঝতে হবে? সেন্ট্রোমিয়ার। দ্বিতীয় বুঝতে হবে বুকে বিন্যাস। তৃতীয় জিনিস বুঝতে হবে পোলারাইজড বিন্যাস। এই 3টা ওয়ার্ড যদি তুমি পারো তাহলে তোমার এই ধাপে আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, এবার আসো একটু খেয়াল করো সেন্ট্রোমিয়ার কি। সেন্ট্রোমিয়ার যদি আমি আবার প্রথম ক্লাসে বলছিলাম, মনে করে দেখো, আবার মনে করে দিই। বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ডকে যে যত বেশি ভাঙতে পারবা, যে যত বেশি ভাঙতে পারবা, সে তত বেশি বায়োলজিকে ভালোভাবে বুঝতে পারবা। ফর এক্সাম্পল সেন্ট্রোমিয়ার কি আমি তোমাদের এখন ধরবো, তুমি 90% স্টুডেন্ট তোমরা যে কয়জনই ক্লাস করতেছো না কেন তারা কেউই পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ করতে পারো, বাট কি জানো এটা আসলেই জানো না। অথচ এই সেন্ট্রোমিয়ার ওয়ার্ডের মধ্যেই আছে সেন্ট্রোমিয়ার কাকে বলে বা সেন্ট্রোমিয়ার কি সেই জিনিসটা দেখো। সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রো কথাটাকে ভাঙলে আমরা পাবো সেন্টার। কি পাবো? সেন্ট্রোকে ভাঙলে আমরা পাবো সেন্টার। সেন্ট্রোকে ভাঙলে পাবো সেন্টার। মিয়ার মানে এগুলো বুঝছে ক্রোমোমিয়ার বা ক্রোমোজোমের একটা অংশ, অর্থাৎ ক্রোমোজোমের মাঝখানের অংশ। সেন্টার মানে কেন্দ্র, আর ক্রোমোজোম বোঝাচ্ছে কি? ক্রোমোজোমের মাঝখানের অংশ। এই ক্রোমোজোমের মাঝখান বরাবর যখন তুমি মাইটোসিস বিভাজন করবা, ক্রোমোজোমের মাঝখান বরাবর যখন মাইটোসিস বিভাজন করবা, তখন যে জিনিসটা তোমার এই মাঝখানে থেকে যাবে, মাঝখানের এই অংশটাকে তখন বলবো আমরা সেন্ট্রোমিয়ার। কি বলবো? সেন্ট্রোমিয়ার। মনে রাখবা একটা ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, একটা ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। কথা যা ক্লাসে বলবো সব পরীক্ষায় আসবে, কথা ক্লাসে যা বলবো সব পরীক্ষায় আসবে। আবার বলতেছি কথা ক্লাসে যা বলবো সব আসবে। এবার আসো তুমি সেন্ট্রোমিয়ার সম্পর্কে জানলাম। এখন এই সেন্ট্রোমিয়ার গুলো এই লেপটোটিন ধাপে এমন ভাবে অবস্থান করে, এই যে এমন ভাবে অবস্থান করে, দেখে মনে হয় একটা ফুলের তোড়ার মতো। কেমন দেখে মনে হয়? একটা ফুলের তোড়ার মতো। এই জন্য বলতেছি সেন্ট্রোমিয়ার গুলো এমন ভাবে অবস্থান করে সেটাকে ফুলের তোড়ার মতো দেখতে বলে। উদ্ভিদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে আমরা বলি বুকে বিন্যাস। কি বলি ভাইয়া? বুকে বিন্যাস। এটাকে কি বলি? বুকে বিন্যাস বলি। মনে রাখবা ফুলের বুকেট দিই না, যেমন শহীদ মিনারে, স্মৃতিসৌধে, এই যে এখন এত কিছুর পরে যখন আমরা সম্মান জানাচ্ছি সবাইকে, এই ফুলের বুকেট দিয়ে কিন্তু সম্মান জানাচ্ছি। এত কিছু, এই আবু সাইদ, এই মুগ্ধ, অসংখ্য মানুষ আছে যাদের কথা স্মরণ করলেই একটা ভয়াবহ স্মৃতি মনে আসে। যাক আমরা সেখানে না যাই, এখন আপাতত ক্লাস করি। কোন একদিন হয়তো ক্লাস শেষ হলে একদিন এগুলো নিয়ে গল্প হবে, সবাই সামনাসামনি হোক বা লাইভে হোক, আমরা গল্প করবো একদিন। এটাকে বলা হয় বুকে বিন্যাস। ওকে, যখন এই সেন্ট্রোমিয়ার গুলো সেম জিনিসই এই যে ফুলের তোড়ার মতোই অবস্থান করুক না কেন, বাট প্রাণীদের ক্ষেত্রে যখন অবস্থান করবে, যখন এটা প্রাণীদের ভিতরে অবস্থান করবে, তখন এটাকে বলবো পোলারাইজড বিন্যাস। একই কথা, উদ্ভিদের ক্ষেত্রে বুকে, প্রাণীর ক্ষেত্রে পোলারাইজড। শেষ। এইভাবে একটা লাইনে পড়বো। এবার আসো জাইগোটিন। কি বলতেছি আমরা? জাইগোট বোঝাচ্ছি জাইগোটিন। কিছু পড়া লাগে না, ওয়ার্ড ভাঙতে হয়। জাইগোট কি? দুইটা হোমো স্যাপিয়েন্স। পিতার ক্ষেত্রে কি হোমো স্যাপিয়েন্স বলা হয়, আলাদা কিছু বলা হয়, আর মাতার ক্ষেত্রে কি আলাদা কিছু বলা হয়? কখনোই না। দুইটা ক্ষেত্রে কি হোমো স্যাপিয়েন্স। সো এই পিতা থেকে আগত একটা ক্রোমোজোম আর মাতা থেকে আগত একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমকে আমরা কি বলবো? হোমোলোগাস। এর দ্বারা একই সংস্থা। দুইটা ক্রোমোজোম এখন কি বলেছি? জোড়া বাঁধবে। কি বলবো? জোড়া বাঁধবে। কারণ ক্রোমোজোমের ধর্মই কি করা? জোড়া বাঁধা। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধবে। এখন কি করবে? জোড়া বাঁধবে, অ্যাটাচড হবে।
সাপোজ আমি যদি আরো ক্লিয়ার করি, এই একটা এটা পিতা থেকে আগত ক্রোমোজোম, এটা মাতা থেকে আগত ক্রোমোজোম, তাহলে একসাথে অ্যাটাচড হবে। কি করবে? এই যে অ্যাটাচড হয়ে গেল। এখন এই যে অ্যাটাচড হলো, যে প্রক্রিয়ায় অ্যাটাচড হলো, একটা প্রক্রিয়ার মাধ্যমে তো অ্যাটাচড হয়েছে, এমনি এমনি তো অ্যাটাচড হয় নাই। যে প্রক্রিয়া অ্যাটাচড হয়েছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। আবার খেয়াল করো, আমি বলেছি সিস কথা যেখানে পাবা সেটা একটা প্রক্রিয়া, সেটা কোনো না কোনো কিছুর মাধ্যমে যাচ্ছে। এটা যে প্রক্রিয়া একসাথে হলো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা ক্রোমোজোম কিন্তু আলাদা নাম ছিল, হোমোলোগাস। এখন যখন দুইটা একসাথে একটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটাচড হয়ে গেছে, তখন কি ওইটা আবার হোমোলোগাস থাকবে? কখনোই কিন্তু না। এই যে ক্রোমোজোম দুটি জোড়া বেঁধে যে জিনিসটি তৈরি করলো তার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তার নাম কি? বাইভ্যালেন্ট। তার নাম কি? বাইভ্যালেন্ট। শেষ। এইটা বাইরে কিছু বলা যায়। তাহলে সিনাপসিস গেল, বাইভ্যালেন্ট গেল, আর কিছু বলা লাগবে না। এরপর আসলে আমরা প্যাকেটিং ধাপ। কি বলবো? প্যাকেটিং ধাপ ভাবাই গেছে। দেখো তোমরা একটু প্যাকেটিং ধাপ দেখো। প্যাকেটিং ধাপ, প্যাকেটিং ধাপ কি ধাপ পড়বো আমরা? প্যাকেটিং ধাপ পড়বো। এসো, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম। আমি বলেছি একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে দুইটা, সেন্ট্রোমিয়ার থাকে একটা। একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে দুইটা, সেন্ট্রোমিয়ার থাকে একটা। এবার খেয়াল করো, এই ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিড আর এই একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। কি বলবো? সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমোজোমকে আমরা ক্রোমাটিডকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। কি বলবো? এই দুইটা ক্রোমাটিডকে বলবো নন সিস্টার, অর্থাৎ সদ্বন। সদ্বন বানাই দিয়েছে। এখন এই সদ্বনটা চিন্তা ভাবনা করছে তারা সম্পর্ক তৈরি করবে, কিন্তু এরা সম্পর্ক তৈরি করে কেমন জানো? মানে আড়াআড়ি। পাশের বাসার আন্টির মতো। পাশের বাসার আন্টি কি সবসময় আড়াআড়ি সম্পর্ক করতে যায়, বলে কিন্তু সোজাসুজি না। নেগেটিভ দিয়ে দরকার নেই, পজিটিভ দেখো। আড়াআড়ি সম্পর্ক করছে, যখন এই আড়াআড়ি সম্পর্ক করছে দেখো এরাও সম্পর্ক করবে কি আড়াআড়ি। যখন এই আড়াআড়ি সম্পর্ক করতে গেছে দেখো মাঝখানে একটা ইংরেজি এক্স আকৃতির মতো চিহ্ন তৈরি হয়েছে। খেয়াল করো, মাঝখানে একটা ইংরেজি এক্স আকৃতির মতো চিহ্ন সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? এখন খেয়াল করো, তাহলে কি এই যে ইংরেজি এক্স আকৃতির মতো চিহ্ন সৃষ্টি হলো, এটাকে আমরা বলবো কায়াজমা সৃষ্টি। কি বলবো? কায়াজমা সৃষ্টি। কিসের মাধ্যমে? একটা প্রক্রিয়ার মাধ্যমে গেছে না, অটোমেটিক্যালি তো তৈরি হয় নাই। যে প্রক্রিয়ায় এই কায়াজমাটা তৈরি হলো সেই প্রক্রিয়াটার নাম ক্রসিং। দেখো ক্রসিং হয়েছে, এটাকে নাম দিচ্ছি আমরা ক্রসিং। তাহলে একটু যদি ভালোভাবে লিখিত ভাষায় লিখতে হয়, খেয়াল করো, দুইটা নন সিস্টার ক্রোমাটিড, দুটি নন সিস্টার ক্রোমাটিড যখন আড়াআড়ি সম্পর্ক তৈরি করে, তখন একটি ইংরেজি এক্স আকৃতির মতো, কেমন? ইংরেজি এক্স আকৃতির মতো চিহ্ন সৃষ্টি হয়, যেটা আমরা বলি কায়াজমা। আর একটু ভালো বাংলায় বলতে গেলে, দুটি নন সিস্টার ক্রোমাটিড যখন ইংরেজি এক্স আকৃতির মতো চিহ্ন সৃষ্টি হয় বা কায়াজমা সৃষ্টি হয়, যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ক্রসিং। শেষ। এখন মুখস্থ কি আছে? শেষ। এই অধ্যায় কিছু নাই। ক্রসিং ওভার কি তৈরি করেন? ক্রসিং ওভার তৈরি করেন তোমার হচ্ছে জন হন্ট মর্গান। কে বলবো? হন্ট মর্গান। হন্ট মর্গান। এই হন্ট মর্গান কিসের থেকে তৈরি করে এই ক্রসিং ওভারটা? ভুট্টা থেকে গবেষণাকালে তিনি প্রথম পৃথিবীতে এই ক্রসিং ওভার তৈরি করেন। কারো কোনো কোশ্চেন যদি নিয়ে থাকে, কোশ্চেন করতে পারো। যারা লাইভে আছো, কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। কারো কোশ্চেন আছে যারা কাইন্ডলি একটু জানাও। কোনো কোশ্চেন থাকলে জানাও যে এই কোশ্চেনটা আছে। তোমরা কি ঘুমাই গেলে নাকি? আচ্ছা, এরপরে আমাদের অণুজীব অণুজীব নিয়ে কথা বলবো আমরা এখন। অণুজীব নিয়ে, ওকে? বই লাগতো। আচ্ছা, তোমরা একটু দেখতে থাকো, আমি দেখাচ্ছি তারপরে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু জানাও, কাইন্ডলি জানাও একটু যে কোনো রকম কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা অণুজীব অধ্যায় নিয়ে কথা বলা হয়েছে আজকে। তাহলে আমরা অণুজীব নিয়ে কথা বলবো।
আচ্ছা, আচ্ছা আসো আমরা অণুজীব নিয়ে কথা বলবো, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আনুষঙ্গিক যা যা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। আজকে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে অণুজীব নিয়ে আলোচনা হবে, বাট অণুজীব নিয়ে আজকে একটু অল্প একটু আলোচনা করবো আমরা। অণুজীব নিয়ে যদি পড়তে হয় আমাদেরকে প্রথমে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে অণুজীব আসলে কারা। আমরা জানি সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এ বাদেও অসংখ্য অণুজীব পৃথিবীতে আছে। তা আমরা ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে একটু কথা বলবো। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা ভাইরাস বলতে কি বুঝি, আমরা একটা আনুবৈজ্ঞানিক জীব, কিন্তু যদি একটু ভালো করে ডিপলি এর সংজ্ঞা দিতে হয় তাহলে মনে রাখবা ভাইরাস মানে তাকে একটা নিউক্লিক ক্যাপসিড আবৃত অবস্থায় দেখতে হবে। নিউক্লিক ক্যাপসিড আবৃত অবস্থার একটা প্রোটিন অংশের নামই হচ্ছে ভাইরাস। নিউক্লিক ক্যাপসিড আবৃত অবস্থার কোন একটা প্রোটিন অংশের অণুজীবের নামই হচ্ছে ভাইরাস। ওকে, আচ্ছা ভাইরাস নিয়ে আমরা আরো ইন্টারেস্টিং বিভিন্ন কথা বলবো, বাট ভাইরাস নিয়ে মূল যেগুলো আমাদের আগে পড়া প্রয়োজন সেটা আগে একটু বলি। প্রথমে মনে রাখতে হবে ভাইরাস আবিষ্কার করেছিলেন আমাদের তোমার হচ্ছে স্ট্যানলি এবং ভ্যালেন্সের নাম শুনছি আমরা সবার সম্মতিক্রমে, আমাদেরকে স্ট্যানলির নামটাই ভাইরাসের জনক বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদেরকে এখানে পড়তে হবে ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে পড়তে হবে। কি নিয়ে পড়তে হবে ভাইয়া? ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে পড়তে হবে। আচ্ছা, ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে হিউজ পড়ালেখা আছে, বাট একটা ওয়ার্ড নিয়ে পড়তে হবে। একটা ওয়ার্ড কি? ভাইরাসকে বলা হয় জীব ও জড়। সেন্টেন্সটা করলে হয় জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন। কি বলা হয় ভাইরাসকে? জীব আর জড়ের মধ্যে সেতু বন্ধন। ভাইরাসকে কি বলা হয়? জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন। এবার আসো তাহলে একটা ওয়ার্ডে কি কি জিনিস আছে? জীব আর জড়, তার মানে কি জীবের বৈশিষ্ট্য আছে, জড়ের মধ্যে বৈশিষ্ট্য আছে। খেয়াল করো তো, জীবকে আমি, একটা জড়কে একটা চেয়ার, জীব আর জড়ের বৈশিষ্ট্য তার মধ্যে ভাইরাসের ভিতরে আছে। তার মানে কি ওই দুইটা বৈশিষ্ট্য তোমাকে এখন সংযোগ করতে হবে। সংযোগ করতে গেলে দেখো অনেক পয়েন্টই আছে। এই অনেক পয়েন্টের ভিতরে তোমাকে প্রথমে পড়তে হবে যে বই খুললেই দেখতে পারবা, আমরা সাধারণত দেখবো যে ভাইরাসে আছে যে ভাইরাস একটি অণুবৈজ্ঞানিক জীব, এটা মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমিক কোষ প্লাসে রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া এসব কোনো কিছুই তার ভিতরে নাই। অর্থাৎ কি একটা জীব হলে কিন্তু তার অবশ্যই কি থাকতো? মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মানে খন্ড খন্ড সাইটোপ্লাজম সব কিছু কিন্তু থাকতো, কিন্তু এর ভিতরে ভাইরাসের ভিতরে সাধারণত নাই। আচ্ছা, এবার একটু অ্যাটাচড করি যে এরপরের প্রশ্ন হচ্ছে এদের কোনো বিপাকীয় এনজাইম নাই। অর্থাৎ আমাকে যাই বিপাকীয় এনজাইম বলতে কি বোঝাই? আমি যে খাবারটা খাচ্ছি আমাকে বিপাক প্রক্রিয়া, সেটা কি প্রস্রাব বা আনুষঙ্গিক বিভিন্ন বর্জ্যের মাধ্যমে দেহের বাইরে থেকে বের হয়ে যাচ্ছে, বাট ভাইরাসের ক্ষেত্রে এমন কোনো বিপাকীয় এনজাইম নাই। আমাদের বিপাকীয় অঙ্গ কোনগুলো? যেমন আমাদের প্রস্রাবের থলি বা মূত্রথলি বা আমাদের কিডনি, হ্যাঁ এগুলো, কিন্তু এদের ক্ষেত্রে কোনো কিছু এগুলো নাই। ইভেন এদের এনজাইমও নাই। ঠিক আছে, যেমন আমাদের বিপাকীয় এনজাইমের নাম যদি বলতে হয় তাহলে বলতে পারো নেফ্রন থেকে অনুসৃত বিভিন্ন রকমের এনজাইম, ফর এক্সাম্পল এডিএইচ, অ্যান্টিডায়োরেটিক হরমোন, যেটার মাধ্যমে আমাদের মূত্র বৃদ্ধি বা মূত্র নিয়ন্ত্রণ সবকিছু হয়ে থাকে। তারপর কিডনি ডায়ালাইসিসের ক্ষেত্রে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সবগুলো কিন্তু আমাদের এখানে এই বিভিন্ন এনজাইমের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য বলতেছে যে ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এরা জীব, এরা কিন্তু জীব, অথচ এরা ওদের নিজেরা কখনোই এরা বংশবৃদ্ধি করতে পারবে না। একটা ভাইরাস যতক্ষণ না আমার দেহে বা তোমার দেহে অ্যাটাক করতে পারবে বা কোনো একটা প্রাণীর দেহে অ্যাটাক করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা বংশবৃদ্ধি করতে পারবে না। আমাদের কেন এত বেশি জ্বর হয়, কেন এত বেশি আমাদের অসুস্থ হয়? কারণ আমাদের দেহে তারা অ্যাটাক করে আমাদের দেহের মধ্যে তারা কি করে? তাদের হচ্ছে প্রজনন ক্ষমতা চালাইতে থাকে। যত বেশিক্ষণ দেহের ভিতরে থাকতে পারবে তত বেশি প্রজনন করবে, তত সংখ্যা বৃদ্ধি হবে, তত তাদের আমরা মারা যাবে। এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। দেখো এরা জীব হওয়া সত্ত্বেও তুমি চাইলে কিন্তু আমাকে ক্যালাস করতে পারবে না, আমাকে সেন্ট্রিফিউজ করতে পারবে না। আমাকে সেন্ট্রিফিউজ মানে কি? যেমন রক্তকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3600 বার ঘোরাই, তুমি চাইলে কি আমাকে মিনিটে 3600 বার ঘোরাইতে পারবা? কখনোই কিন্তু পারবা না। আচ্ছা, এবার আসো ভাইরাসের রাসায়নিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের ব্যবহার মাত্র, অর্থাৎ ভাইরাস মাত্রই সেটাকে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকতে হবে।
আমি প্রথম সংজ্ঞাই তোমাদেরকে বলেছিলাম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার বলতেছি লাস্ট পয়েন্ট হচ্ছে ভাইরাস অ্যাসিড বা ক্ষার বা লবণে প্রতিরোধ সক্ষম। তুমি যদি লবণ মারো, অ্যাসিড মারো, ক্ষার মারো, সেগুলোকে প্রতিরোধ করতে পারে কি ভাইরাস। এগুলো হচ্ছে যেমন আমি যেমন একটা জীবের বৈশিষ্ট্য, আমাকে কেউ যদি অ্যাসিড মারে সেটাকে আমি কি প্রতিরোধ করবো, ভাইরাসও সেটাকে কি করে প্রতিরোধ করে। এইগুলো একটা ভাইরাসের জীবের বৈশিষ্ট্য ছিল। তাহলে কি ভাইরাস বলতে এই জীব আর জড় পড়লেই ভাইরাসের সকল বৈশিষ্ট্য পড়া শেষ, আর কিছু পড়া লাগবে না। তাহলে জীবের বৈশিষ্ট্য কিন্তু এতক্ষণ পড়লাম। এবার আসো ভাইরাসের জীবের বৈশিষ্ট্য আছে, জড়ের বৈশিষ্ট্য আছে। জড়ের বৈশিষ্ট্য কি কি আছে দেখো। জড়ের বৈশিষ্ট্য বলতেছে দেখো যে ভাইরাসের দেহে ডিএনএ আরএনএ বা প্রোটিন দিয়ে গঠিত, একটা জড়ের বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং দেখো ভাইরাস কি পরজীবী, ভাইরাস কি পরজীবী। যারা জড় তারা সাধারণত যেসব অণুজীব আছে তারা কি সবগুলো কি পরজীবী। এরা ভাইরাস জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। এরা জড় হওয়া সত্ত্বেও কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবা, ভাইরাস কি জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায় এদের। আচ্ছা এনাফ, এটুকু পড়লে জীব আর জড় বৈশিষ্ট্য বললে এনাফ আমাদেরকে, এখানে আর কিছু পড়া লাগবে না। এরপরে পয়েন্টটা পড়তে হবে তোমার, সেটা হচ্ছে ভাইরাসের ভৌত গঠন তোমাকে পড়তে হবে। কি পড়তে হবে ভাইয়া? ভাইরাসের ভৌত গঠন। ভাইরাসের ভৌত গঠন, আসো ভাইরাসের ভৌত গঠন পড়ি। আমি অলরেডি বলেছি ভাইরাসের গঠন মানে নিউক্লিক অ্যাসিড, আর কি পড়তে হবে তোমাকে বলে প্রোটিন থাকতে হবে। তার মানে কি এটা মাথায় ঢুকাই না অলরেডি যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকবেই। এরপরের পয়েন্ট হচ্ছে ভাইরাসের কেন্দ্রে, সাপোজ এটা যদি একটা ভাইরাস হয়ে থাকে, আমরা জানি T2 T4 T4 T6 এগুলো বিভিন্ন ভাইরাসের কথা আমরা জানি। এই T2 T4 T6 এর মধ্যে জাস্ট লাইক দেখতে এরা এইরকম। এই ভাইরাসের ক্ষেত্রে প্রথমে আমরা বলছি কেন্দ্রে, কেন্দ্রে এদের কেন্দ্রে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। ভাইরাসের কেন্দ্রে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকা বাধ্যতামূলক, না হলে সেটা ভাইরাস হবে না, থাকতেই হবে। তারপরে পয়েন্ট হচ্ছে এই কেন্দ্রটা আবার আবরণ করে রাখবে, এই নিউক্লিক অ্যাসিডটা আবার আবরণ করে রাখবে ক্যাপসোমিয়ন নামক আবরণ থাকবে। কি থাকবে? প্রথমে বলি ক্যাপসিড নামক আবরণ। কি থাকবে? এর আবরণটা ক্যাপসিড নামক আবরণ থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা এরপরে এই ক্যাপসিডে সাপোজ তোমার এই নিউক্লিক অ্যাসিডটা কি বললাম, আর একটু কালার দিই তাহলে বুঝতে পারবা যে এর উপরে একটা আবরণ আছে, তার নাম কি? ক্যাপসিড আবরণ। কোন কারণে যদি এই ক্যাপসিডকে আবার আবরণ আবৃত অবস্থায় রাখতে হয়, তার মানে কি এই ক্যাপসিডকে আরো বেশি বেশি আকারে অণু আকারে ভাঙতে হবে, আরো অণু আকারে ভাঙতে হবে, তখন এটাকে এই ক্যাপসিডের অণুর এককের নাম হবে ক্যাপসোমিয়ার। তখন নাম হবে কি ভাইয়া? ক্যাপসোমিয়ার। তার মানে কি এই ক্যাপসিডের উপরে যদি আবার কোনো আবরণ যায় তখন সেই আবরণটার নাম হবে ক্যাপসোমিয়ার আবরণ। কি আবরণ হবে? ক্যাপসোমিয়ার আবরণ। ওকে আচ্ছা এরপরে এইটাই হচ্ছে একটা ভাইরাসের ভৌত গঠন। এটাই কি ভাইরাসের একটা ভৌত গঠন। যদি বলা হয় ভাইরাসের রাসায়নিক গঠন কি, যদি বলা হয় রাসায়নিক গঠন কি ভাইরাসের, ভাইরাসের রাসায়নিক গঠন মানে কি এবার দেখো। রাসায়নিক গঠন মানে কি অলরেডি পড়েছি আমরা, এই যে নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের কেন্দ্রে কি থাকবে? একটা অ্যাসিড। অ্যাসিড কি রাসায়নিক উপাদান, তার মানে কি একটা রাসায়নিক উপাদান হতে গেলে তাকে নিউক্লিক অ্যাসিড থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি ভাইরাসের ক্ষেত্রে? যে অবশ্যই প্রোটিন থাকতে হবে। প্রোটিনও কি একটা রাসায়নিক উপাদান। একটা প্রোটিন যদি তোমরা 3 নম্বর অধ্যায় পড়ে থাকো, যেখানে একটা প্রোটিনকে কিন্তু কয়েকটা ভাগে কয়েক রকম ভাবে তৈরি করা যায়, তাদের উপাদান কি সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, এরকম কিন্তু কথা আছে। তোমরা আসলে এই অধ্যায়টা পারলে একটু রিডিং দিবা এনি টাইম। তোমাদের অধ্যায় নাই, এই অধ্যায় নাই, তারপরে একটু পড়বা। আচ্ছা এবং ভাইরাসের বহিস্থ আবরণ, দেখো ভাইরাসের বহিস্থ আবরণ, বাইরের আবরণে কি থাকে? ক্যাপসোমিয়ার এই আবরণগুলো থাকে, যেগুলো কি সবগুলো কি একটা রাসায়নিক গঠন আকারে তৈরি হয়ে থাকে। তার মানে ভাইরাসের ভৌত গঠন আর রাসায়নিক গঠন দুইটাই প্রায় সেম টু সেম। যদি কখনো একটু জটিল আকারে কোশ্চেন হয় যে ভাইরাসের বহিস্থ আবরণ, এই আবরণগুলো কি ছিল? প্রোটিন আকারে। যদি কোনো কারণে এই প্রোটিন আবরণের জায়গায় লিপিড আসে, কি আসে? লিপিড, লিপিডের আবরণ হয়, তখন সেটাকে আমরা বলবো পেপলোমিয়ারের আবরণ। কিসের আবরণ? পেপলোমিয়ারের আবরণ। কিসের আবরণ? পেপলোমিয়ারের আবরণ। এটা মাথায় রাখতে হবে। ওকে আচ্ছা তোমাদেরকে আজকে আমি কাজ দিব ভাইরাসের প্রকারভেদ ভালো করে পড়া। ভাইরাসের প্রকারভেদ নিয়ে আমি নেক্সট দিন ক্লাসে অবশ্যই অনেক কিছু পড়ার আছে এখানে আমাদের। ভাইরাসের প্রকারভেদ নিয়ে পড়তে গেলে প্রথমে পড়তে হবে ভাইরাস আকৃতি। এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। যেমন পড়বা দণ্ডাকার। দণ্ডাকার ভাইরাসের ক্ষেত্রে মনে রাখবা দণ্ডাকার ভাইরাস দাগাইতে পারো, পারলে আমি রেকর্ডিং থাকবে ক্লাস দেখতে পারো। দণ্ডাকার ভাইরাস কারা? যেমন মামস ভাইরাস,
টিএমবি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। গোলাকার ভাইরাসের মধ্যে আছে পোলিও, এইচআইভি, ডেঙ্গু। ঘনকাকৃতির বা বহুভুজাকারের ক্ষেত্রে হারপিস বা ভ্যাকসিনিয়া। তারপর ব্যাঙাসি আকৃতির ক্ষেত্রে T2, T4, T6। তারপর হচ্ছে সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে ইবোলা ভাইরাস। তারপর পূর্বা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা যায়, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে T2 ভ্যারিওলা, যেটাকে আমরা আরএনএ এর ক্ষেত্রে আমরা বলবো টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস এগুলোর ক্ষেত্রে। এবং মনে রাখবা ডিএনএ ভাইরাস যখন আমরা বলতেছি, ডিএনএ ভাইরাস মানে কি, অবশ্যই কি সেই ভাইরাসগুলো দ্বিসূত্রক। কি বলি আমরা, ডিএনএ মানে দ্বিসূত্রক। বাট একটা জায়গায় এখানে ব্যতিক্রম আছে, প্যাবোভিরিডি। কি বললাম, প্যাবোভিরিডি। এই প্যাবোভিরিডি ভাইরাসগুলো হচ্ছে একসূত্রক। এরা কেমন, এরা হচ্ছে একসূত্রক, ব্যতিক্রম। যাই ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। এই প্যাবোভিরিডির ক্ষেত্রে আছে যেমন M13 অর্থাৎ কোলিফাস, M13 ভাইরাস হচ্ছে কোলিফাস ভাইরাস, এবং SHI-174। আচ্ছা, এবার আরএনএ ভাইরাসের কথা অনেকগুলো বললাম, যেমন পোলিও, মামস এগুলোর কথা বললাম। বাট আরএনএ ভাইরাস কি একসূত্রক। বাট আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কিছু ভাইরাস আছে আরএনএ ভাইরাসের মধ্যে যারা হচ্ছে কি তোমার দ্বিসূত্রক। আরএনএ ভাইরাসের ক্ষেত্রেও আছে যারা হচ্ছে দ্বিসূত্রক। তার নাম হচ্ছে র্যাবোভিরিডি। কি বলবো, র্যাবোভিরিডি। এই র্যাবোভিরিডি ভাইরাস গুলো কেমন, র্যাবোভিরিডি ভাইরাস গুলো সাধারণত দ্বিসূত্রক হয়ে থাকে, ব্যতিক্রম। উদাহরণ হচ্ছে কি রিও ভাইরাস, ধানের বামন রোগ। রিও ভাইরাস, ধানের বামন রোগ, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে দ্বিসূত্রক ভাইরাস আরএনএ হওয়া সত্ত্বেও, কারণ আরএনএ কেমন হয়, একসূত্রক হয়ে থাকে। আচ্ছা, বহিস্থাবরণ অনুযায়ী ভাইরাসগুলো পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে তোমার কোনগুলা, আমার হচ্ছে 3টা পয়েন্ট পড়া। একটা হচ্ছে ভিরিয়েটস, ভিরিয়ন আর পিরিয়ন্স। কি বলবা, ভিরিয়টস, ভিরিয়েন্স, আর একটা কি পিরিয়ডস। ভিরিয়ন, ভিরিয়েটস, আর একটা হচ্ছে পিরিয়ন্স। আর একটা কি ভাইয়া, পিরিয়ন্স। ভিরিয়ন, ভিরিয়েটস আর পিরিয়ন্স। আচ্ছা, প্রথমে আমাদেরকে আসবো, প্রথমে আমরা ভিরিয়ন নিয়ে পড়বো। ভিরিয়ন। আচ্ছা, ভিরিয়ন নিয়ে পড়ি আমরা প্রথমে। ভিরিয়ন কি, মনে রাখবা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, আর তাকে আবৃত করে কি আছে, তাকে আবৃত করে এরকম অবস্থায় আছে প্রোটিন। তাকে আবৃত অবস্থায় কি আছে, প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন যদি থাকে তাহলে তোমার হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে কি, ক্যাপসিডের আবরণ। প্রোটিনের আবরণ মানে কি, ক্যাপসিডের আবরণ। পড়ছে না একটু আগেই, যে মাঝখানে নিউক্লিক অ্যাসিড, উপরে আবৃত অবস্থায় কি থাকে, ক্যাপসিড। যদি এইটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো ভিরিয়ন। এটা থাকলে আমরা সেটাকে কি বলবো, ভিরিয়ন। খেয়াল করো, রিমাইন্ড দ্যাট, আবারও বলতেছি যে মাঝখানে নিউক্লিক অ্যাসিড, তার আবরণ যদি ক্যাপসিড থাকে তাহলে সেটাকে আমরা বলবো ভিরিয়ন। এবার আসো ভিরিয়েটস। ভিরিয়েটস এর ক্ষেত্রে আমরা কি বলবো, খেয়াল করো। আচ্ছা, ভিরিয়েটস এর ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে আরএনএ ভাইরাস। কি ভাইরাস, শুধুমাত্র আরএনএ ভাইরাস। তার মানে কি, একসূত্রক, একসূত্রক ভাইরাস। এবং এই একসূত্রক ভাইরাসের ক্ষেত্রে আমরা কি বলবো, শুধুমাত্র নিউক্লিওটাইড থাকবে। কি থাকবে, শুধুমাত্র নিউক্লিওটাইড থাকবে, শুধুমাত্র নিউক্লিওটাইড থাকবে। এই নিউক্লিওটাইড থাকলে সেটাকে আমরা বলবো কি, ভিরিয়েটস। আর একটা আসো পিরিয়ন্স। পিরিয়ন্স মানে মনে রাখবা, যে ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবা প ফর পিরিয়ন্স, প ফর প্রোটিন, প ফর প্রাণী। এক প দিয়েই খেলা শেষ। পিরিয়ন্স ভাইরাস মানে প ফর প্রোটিন, প ফর প্রাণীর ক্ষেত্রে, প ফর প্রাণীর ক্ষেত্রে। প ফর পিরিয়ন্স, প ফর প্রোটিনের আবরণ। যে ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটিনের আবরণ থাকবে এবং যাদের ক্ষেত্রে শুধু প্রাণীদের ক্ষেত্রে আক্রমণ করতে পারবে তাদেরকে পিরিয়ন্স বলবো। এইগুলোই পড়বো।